শুরু হয়ে গেল আমাদের বক্সা ফোর্টের ট্রেকিং। তোমায় আমরা করি গো নমস্কার, সুদূত অতীতের যে পূর্ণ প্রভাত ক্ষণে তোমার আবির্ভাব আজিবা। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। আজকে আমাদের বক্সা ফোর্ট বেরোবো একটু পরে, জাস্ট গাড়ি 8টার সময় বলা হয়েছে গাড়ি আসবে। আজকে আমরা যাব বক্সা ফোর্ট লেপচাখা। কালকে আমাদের জঙ্গল সাফারি ভালো হয়েছে, আমরা হাতি দেখেছি, বাইসন দেখেছি, ময়ূর দেখেছি, আর কি চাই। হোমস্টেটা কেমন? হোমস্টেটা তো আমি গুগলে রিভিউ দেখে ভেবেছিলাম খুবই বাজে হবে, কিন্তু তার পুরোপুরি অপোজিট। হোমস্টের রুমগুলো খুবই ভালো, বাথরুমও বেশ পরিষ্কার। খাবার দাবার তো আমরা প্রথমে ভেবেছিলাম অত ভালো হবে না, কিন্তু বিকেলে পকোড়াটা খেয়ে দেখলাম যে খুবই ভালো। তারপর রাতের খাবারও খেয়েছি এবং আমাদের খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো, ভিউ তো আরও ভালো। ওভারঅল রেটিং 5-এ 4.6। আমাদের অটো চলে এসছে, এখন 8:30 বাজে। 8টায় বেরোনোর কথা ছিল বক্সা ফোর্টের জন্য, কিন্তু এখন দেরি হয়ে গেল 8:30। এই যে আমাদের অটোটা চলে এসছে ওখানে রেডি। এই অটো করে আমরা যাব, 5 জন আছি। অটো ভাড়া নেবে সান্তালবাড়ি পর্যন্ত 600 টাকা আপ ডাউন। হোমস্টেকে বলে গাড়ি বুক করুন, অথবা যে অটো বা গাড়িতে এসেছেন তার ফোন নাম্বার নিয়ে রাখুন। এই হলো জয়ন্তী বাজার, এখান থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন। সকালের খাবার আমরা এখান থেকেই খেয়ে নিচ্ছি। এই হোটেলটা থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে আর কোথাও দাঁড়াবো না, ফোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমরা যেহেতু শুধু হোটেল হিসাবে থাকছি, অর্থাৎ আমাদের থাকার সাথে খাওয়াটা নেই, হোমস্টে নেই, তাই নিজের ইচ্ছা মতো আমরা খাওয়াটা করে নিচ্ছি। অবশ্য হোমস্টেতে বললে ওরা সকালে ব্রেকফাস্ট বানিয়ে দেবে, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। ট্রেকটি করতে হলে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ুন। জয়ন্তী বাজার থেকে সান্তালবাড়ি 17 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট অন্য গাড়ি ভাড়া করতে হবে, সান্তালাবাড়িতেই সেই গাড়িগুলো রয়েছে। 500 টাকা নেবে আপ ডাউন, সাথে গাইড ও পারমিট করাতে হবে। সান্তালবাড়ি যাওয়ার পথে রয়েছে বহু হোমস্টে, পারমিট 150 টাকা আর গাইড নেবে 400 থেকে 500 টাকার মধ্যে। এটা সান্তালাবাড়ি, এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে বক্সা ফোর্ট। এখান থেকে গাড়ি যাবে 0 পয়েন্ট পর্যন্ত, 500 টাকা করে নেবে এই গাড়িগুলো আপ ডাউন, আর ড্রপিং 400 টাকা, ফিরে আসলে 500 টাকা। এই সান্তালাবাড়ি বাজারেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে পারমিট সহ গাইড বুক করতে হবে এবং সাথে অবশ্যই আধার কার্ড বা আই কার্ড সঙ্গে আনবেন। জয়ন্তীতে একদিন থাকা মানে আপনাকে 150 টাকা করে পারমিট করাতে হবে। 0 পয়েন্টের উদ্দেশ্যে একটা অমনি বা মারুতি যাই বলুন, গাইড এবং গাড়ি দিয়ে 900 টাকা। এটাই হলো 0 পয়েন্ট। সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট পুরোটাই চড়াই, আর 0 পয়েন্ট থেকে পাহাড়ি রাস্তা শুরু এবং ট্রেকিংও শুরু। কি নাম আপনার? আমার জয় বাদুর রায়। ও, আজকে এই দাদা হলো আমাদের গাইড বক্সা ফোর্টে যাওয়ার। যদি পারি ওখান থেকে লেপচাখা যাবো, তাই তো? আশা করি পারবো। ঠিক আছে, শুরু হয়ে গেল আমাদের বক্সা ফোর্টের ট্রেকিং। 9:35 বাজে, 9:35-এ শুরু করলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার গেলেই বক্সা ফোর্ট। ভালো স্টিপ আছে, গাইড দাদা বলছে সামনে গিয়ে নাকি স্টিপ কম, অত কষ্ট হবে না সামনে গিয়ে। ঠিক আছে, স্টিপ বেশি হলেও খুব একটা অসুবিধা হয়নি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে বলছে, চলুন দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। কিলোমিটার নিয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এই ফরেস্টে বিভিন্ন ধরনের যে প্যাসেজ অ্যানিম্যাল আছে, এইগুলো দেখার জন্য আপনাদের আমাদের বক্সা ফরেস্টে যেহেতু জয়ন্তী থেকে আর রাজাভাতপা থেকে আমাদের বক্সা ফরেস্টে কোর সাফারিগুলো হয়, তাতে কি হয় আপনারা মানে
জীবজন্তু দেখতে পারবেন, অ্যানিম্যালগুলো দেখতে পারবেন। আর প্রেসেস অ্যানিম্যাল বলতে গেলে এখানে পাবেন আমাদের বক্সা ফরেস্টে শুধু গন্ডার পাবেন না, আর বাকিগুলো সবই রয়েছে। যেমন আপনি লেপার্ড, হাতি, বাইসন, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, সম্বার বিভিন্ন ধরনের রয়েছে। কিন্তু অনেকেই কি হয় এখানে হচ্ছে পুরো ন্যাচুরাল, পুরো ওপেন, তো কখন কোথায় মুভমেন্ট হয় সে আমরাও জানতে পারবো না। অনেকেই যে কোর সাফারি করার কালীনে ওই রুটে যদি মুভমেন্ট থাকে তাহলে আপনারা দেখতে পান। লেফট সাইডে শেষে পথে দেখছেন পাহাড়টা, ওইটা তার পিছনে জয়ন্তী রিভার রয়েছে। বাহ, আবার একটু চড়াই শুরু। এটাই লাস্ট হার্ডেল হয়তো বা। এই চড়াইটা দিয়ে এই উপরটা আস্তে উপরেই কোনো 250 মিটার, হ্যাঁ 250 মিটার হয়ে যাবে, সেটা তো প্রবলেম না, নট এ বিগ ডিল। মানে রাস্তাটা হঠাৎ করে হয়ে গেল সরু আর একটু এবড়ো খেবড়ো। যদি হেঁটে চালাতে এবড়ো খেবড়োতে কোনো অসুবিধা নেই। প্রচন্ড গরম আছে আজকে। এই হোমস্টেটার নাম কি আছে? গুঞ্জন। গুঞ্জন। প্রাইস? একটা রুমের 1200, আচ্ছা, খাওয়া আলাদা। খাওয়া আলাদা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? 7477808355। ঠিক আছে, গুঞ্জন হোমস্টে, তাই তো? আশেপাশে অনেকগুলো হোমস্টে দেখা যাচ্ছে। এটা একটা ভালো, এখানে থাকা যাবে বেশ। এখানে আসতে গেলে 0 পয়েন্ট থেকে আপনাকে পোর্টার নিতে হবে আপনার লাগেজ ক্যারি করার জন্য। ডিস্টেন্স ওয়াইজ পোর্টার চার্জ ডিপেন্ড করে, 400 থেকে শুরু, তার উপরে যতটা বেশি হয়। এখন আর কষ্ট হচ্ছে না, এখন মোটামুটি সোজা রাস্তা, একদমই কষ্টের রাস্তাটুকু হয়তো বা পেরিয়ে এসেছি। বেশ গরম আবহাওয়া আর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। ন্যাচারালি এখানে আসার মেন সময় হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যে সময়টা ভালো ওয়েদার থাকে, ট্রেকিংয়ের জন্য খুব উপযুক্ত। বিশাল বড় একটা ময়না গাছ এখানে, ওই নিচ থেকে শুধু দেখা যাচ্ছে একদম চলে গেল। এখানে চাইলে টিফিন করে দেখা যেতে পারে, কেউ যদি ব্রেকফাস্ট না করে থাকেন এখান থেকে ব্রেকফাস্ট করা যাবে। হেঁটেই চলেছি, অর্ধেকটা এসেছি মনে হয়। দূর থেকে এক ঝলক দেখা পেয়েছি। আরো একটা বড় গাছ শর্টকাট দিয়ে উঠছে, যে এদিক দিয়ে উঠে আসলাম। অতটা না ঘুরলাম, না ঘুরে এদিক দিয়ে উঠে আসলাম। কি গো, জিপ বেরিয়ে গেল নাকি? ঠিক আছে, অল ওকে, ভেরি গুড। দৈনন্দিন জীবন এইভাবেই চলছে। যেখানে যে ফুল গাছগুলো আছে সেগুলো শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য, তোলার জন্য নয়। তুললে এখানে ওয়ার্নিং দেওয়া আছে, ডিসক্লেমার, তুললেই 500 রুপিস ফাইন। হয়তো চোখে ধরা দিচ্ছে না, ওইখানে একটা মনাস্ট্রি আছে, ওই গ্রামটার নাম হচ্ছে চুনাভাটি। প্রচুর হোমস্টে আছে পাশে, প্রচুর, অনেকগুলো হোমস্টে, প্রায় প্রত্যেক ঘরে ঘরেই হোমস্টে রয়েছে থাকার জন্য। এই দোকান, এটা কষ্ট যে একেবারে হয়নি তা না, হয়েছে, তবে কষ্ট থেকে প্রাপ্তির আনন্দটা যেন অনেক বেশি মনে হচ্ছে। বক্সায় যারা বন্দী ছিল তারা কবিগুরুর জন্মদিনে 1931 সালে এই কবিতাটি লিখেছিলেন। আমরা করি গো নমস্কার সুদূত অতীতের যে পূর্ণ প্রভাত ক্ষণে, তোমার আবির্ভাব আজি বাংলার সীমান্তে নির্বাসনে বসিয়া আমরা বন্দী দল তোমার সেই জন্মক্ষণটিকে বন্দনা করি। এরকম করে বিরাট এক কবিতা লিখেছিলেন 25শে বৈশাখ 1338। লেখা রয়েছে গুণমুগ্ধ সমবেত রাজবন্দী। 1338-এই উনি লিখেছিলেন, যার কিছু লেখা এখনো মুছে গেছে। ফোয়ারার রঞ্জ হতে উন্মুখ
ঊর্ধ্বস্রোতে বন্দিবাড়ি উদ্বারিল আলোকের কি অভিনন্দন। রবীন্দ্রনাথ ঠাকুর, 19শে জ্যৈষ্ঠ 1338। 1997-এ এটা লাগানো হয়েছে এই ফলক। এটা হলো ফোর্টের এন্ট্রি। পা রাখলাম বক্সা ফোর্ট। বক্সা দুর্গ ফাইনালি চলে আসছেন, আর এটা বক্সা জেলও আসছেন ফাইনালি। আর এই সম্বন্ধে আপনারা জানতে পারবেন বক্সা সম্বন্ধে। বক্সা ফোর্টটা হয়েছে এককালীন, মানে এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এখানকার হিস্টোরি হয়েছে, বক্সার হিস্টোরি হয়েছে এটা সেই ব্রিটিশকালীনে আমাদের যত যে বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদেরকে এখানে নিয়ে আসে, মানে বন্দিশালা করে রাখা হয়তো। আরেকজনের যে বিপ্লবীর নাম উঠে আসছেন, যেহেতু ওনার সম্বন্ধে তো সঠিক কোনো এভিডেন্স যেহেতু নেই, এখানে বলা হয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যে ছিলেন ওনাকে যেহেতু রেখেছিলেন বলে কথা উঠে আসছে। এটা ভগ্নদশা হয়ে গেছিল, পুরো ভগ্নদশা। এটা পুরনো স্ট্রাকচার নয়, পুরনো স্ট্রাকচারগুলো এই যে এগুলো দেখা যাচ্ছে ভগ্নদশাতেই রয়ে গেছে। 22-এ পশ্চিমবঙ্গ সরকার এটাকে রেনোভেট করে এরকম সুন্দর পরিপাটি করে সাজিয়েছে, লাইট লাগিয়েছে, গ্রিলগুলো লাগিয়েছে। সবটা টুরিস্টদের আকর্ষণে এটা নতুন করে আবার ঢেলে সাজানো হয়েছে। ভাবতেই অবাক লাগে যে আজ থেকে কয়েক 100 বছর আগে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা ঠিক এই পাহাড়ের গায়ে এখানে বন্দি থাকতো। যেন এই প্রতিটি ইটের খাজে তাদের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের আন্দোলনের বাণী যেন এই ইটেরকে লেগে আছে। আজকে সেই জায়গাটা থেকে আমরা হেঁটে বেড়াচ্ছি, ভাবতে কেমন শিহরণ জাগছে গোটা শরীরে। কোনো এভিডেন্স না থাকলেও বলা হয় এটা নাকি এখানে নাকি কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। কিন্তু ব্রিটিশকালীন ফায়ার প্লেস। চিমনিটা কিন্তু এখনো দেখতে পেয়েছিস? হ্যাঁ, রয়ে গেছে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা, সেটাই আজকে আমরা রয়েছি। ভগ্নদশা জেলের এটাই হলো প্রাচীন, এটাকে তৈরি করা হয়নি আর। কষ্ট করে এলেও বক্সা ফোর্ট আসা সার্থক, কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ঐতিহাসিক একটা জায়গা, না আসলে চরম মিস হয়ে যেত। বক্সা ফোর্ট ঘোরা। এবার এখান থেকে আমরা যাব লেপচাখা, সেটা আরও 2 কিলোমিটার যেতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। পাহাড়ি রাস্তা তো একটু তো সময় লাগবেই। লেপচাখার জন্য আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি 11:20। দেখা যাক কতক্ষণে পারি। গাইড দাদা বলছে 2 ঘন্টা লাগবে, জানি না। ওটাও বলেছে 2 ঘন্টা, কিন্তু আমাদের 1 ঘন্টায় হয়ে গেছে। 1 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা লাগবে। যেরকম লেগেছে 1 ঘন্টা, এটাও 1 ঘন্টাই লাগবে। আর এখানে আমরা যাচ্ছি, এই তো যাচ্ছে একটা যাচ্ছে। এখানে একটু রেস্ট, একটু দাঁড়ালাম। চড়াইয়ের অর্ধেকটা মনে হয়ে গেল, মেবি। ভালোই হাঁপ লেগেছে। ছোট ট্রেক হলেও কঠিন ট্রেক। এখানে বক্সা রেঞ্জের সবথেকে উঁচু পাহাড় আছে পামসি পিক, আগে 6000 ফিট উচ্চতা। আগে ওই পর্যন্ত ট্রেক হতো, এখন ওটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওটা হয় না। আস্তে আস্তে আরেকটা গ্রামের মধ্যে এসে, এই গ্রামটার নাম কি দাদা? খাটালাই গ্রাম। এটা অল্প কিছু বসতি।
10-12টা ঘরের বসতি, মেবি এখানে হোমস্টেও আছে। পৌঁছে গেছি লেপচাখা। লাস্ট 5 মিনিট লাগবে, আর লাস্ট হার্ডেল। গ্রামটা দেখা গেছে, এই যে এইটুকু গিয়ে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটা একটা স্কুল, লেপচাখা প্রাইমারি স্কুল। ব্যাস, তাহলে হয়ে গেল। লেপচাখা পৌঁছে একটা দোকান দেখা গেল, এখান থেকে একটু জলপান হয়ে গেছে। জাস্ট এবার এই রাস্তাটা দিয়ে 3 মিনিট যাবো, ব্যাস ভিউ পয়েন্টে পৌঁছে যাব। ওই যে ওটা হচ্ছে লেপচাখা প্রাইমারি স্কুল। এখানে হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে এখানে, কিন্তু ব্যাপার একটাই, ওই যে আপনাকে ট্রেক করে আসতে হবে, ব্যাগ বয়ে নিয়ে আসে, পোর্টার লাগবে। আপনি নিজে ব্যাগ বইতে পারবেন কি? অবশ্যই পারতেও পারেন। লেপচাখা জার্নি আমরা শুরু করেছিলাম পাহাড়ে চড়া 11টা 20-তে। আমরা পৌঁছেছি শুরু করেছি 12টা 20-তে একদম পৌঁছেছি। ওইখানে একটা মনাস্ট্রি আছে, ওই মনাস্ট্রিটাতে যাব। আর এগুলো এখানে হোমস্টে আছে, এদিক থেকে হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে এখানে। এসে চাইলেই থাকা যায়, আগে থেকে বুক করার দরকার নেই, এসে বুক করলেও হবে। লেপচাখা থেকে কিন্তু খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তো এই জন্যেই কিন্তু লেপচাখায় একটা রাত কাটানোই যায়। যদি অল্প লাগেজ থাকে আপনি ক্যারি করতে পারবেন, অথবা পোর্টার নিয়ে চলে আসুন লেপচাখা, এবং যে হোমস্টের ওখানে আমরা বসে রেস্ট করছিলাম সেখানে কিন্তু থাকতে পারেন, এসে বুক করলেও হবে। নাম্বার তো রইলই, ফোন করেও বুক করে নিতে পারেন। আমরা পৌঁছে গেলাম লেপচাখা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে রয়েছে একটি হোটেল কাম হোমস্টে, ফোন নাম্বার এই যে রইল, আপনারা এখানে এসেও থাকতে পারেন। এখান থেকে পুরো পাহাড়ের খাদে সারি সারি পাহাড়ের রেঞ্জ আপনার চোখে পড়বে। কিরম লাগছে? অসাধারণ। লেপচাখার রিভিউ দাও। খুব সুন্দর। এখান থেকে চারপাশের বালা নদী, জয়ন্তী নদী, আরো অনেক অনেক নদী দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না, কারণ ধোয়া, ফরেস্ট ফায়ার হচ্ছে বলে। সেটা না হলে আরো অসাধারণ লাগতো দৃশ্যগুলো। এখনো যেটা দেখতে পাচ্ছি সেটাও খুব সুন্দর। 12টা 20-তে পৌঁছে আমরা 1টা অবধি ছিলাম লেপচাখা, তারপর ফিরে এসেছিলাম 0 পয়েন্ট। দুটোর মধ্যে আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছিলাম। ফিরে এসে খেয়ে নিয়েছিলাম বনান্তে আমাদের দুপুরের খাবার। বনান্তে খাবারের জন্য দুপুরবেলা বিকেল 5টা অবধি আপনাকে আগে থেকে বুক করতে হবে না। এই যে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের সামনের রিভার বেডে, এটা হলো জয়ন্তী রিভার বেড। আমরা রয়েছি ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টেতে। এই গরুগুলো সকালবেলা উঠে রিভার বেডে থাকে এবং চলে যায় মহাকাল আশ্রমের দিকে, এবং ঠিক বিকেলের দিকে এখন 5:30 বাজে আবার সার বেঁধে দেখুন কি সুন্দর ফিরে আসছে। আমরা সেটাই ভাবছিলাম। আর দূরে দেখছেন কি ধোঁয়া, এই ধোঁয়া হলো পাহাড়ে রয়েছে আগুন, অর্থাৎ এই যে গরমের সময় পাহাড়ে আগুন লাগে এর জন্য চারপাশে এরকম ধোঁয়া হয়ে যায়। রাত্রিবেলায় এই আগুনটা আরো পরিষ্কার বোঝা যায়। রিভার বেডের একদম শেষ প্রান্তে সরু ধারায় বয়ে চলেছে জয়ন্তী নদী। বর্ষায় ফুলে ফেপে উঠবে, তখন এর রূপ হবে অন্যরকম। রাতের ডিনার আমরা করে নিয়েছিলাম আমাদের হোটেল থেকে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।